আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঐক্যমতের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত হবে নির্বাচনের পরই সেগুলো বাস্তবায়ন চায় বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি মনে করে সংবিধান সংশোধনের বিষয়গুলো ছাড়া বাকি সংস্কারগুলো নির্বাচনের আগেই করতে হবে। আর গণপরিষদের বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান দল দুটির। এছাড়া দুটি জুডিশিয়াল কাউন্সিল ও প্রধান বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার বিষয়ে একমত বিএনপি ও এনসিপি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ছটি সংস্কার কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের উপর ৩৪টি দলের মতামত নিচ্ছে ঐকমত্য কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল সংস্কার প্রস্তাবের উপর তাদের মতামত তুলে ধরেন। রাজধানীর শেরে বাংলা নগরের এলডি হলে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করে এমন প্রস্তাবে তারা একমত নন। নিম্ন ও উচ্চ আদালতের জন্য আলাদা দুটি জুডিশিয়াল কাউন্সিল দরকার। চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই। নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের বিষয়ে সংবিধানের প্রারম্ভিকে একই গুরুত্ব দেয়া ঠিক নয়। একই সঙ্গে সংবিধানের মূলনীতিগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তনেরও দরকার নেই। সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই, কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে আসেন। সেখানে তিনি বলেন, গণপরিষদ গঠন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে। গঠন করা উচিত নির্বাচনকালীন সাংবিধানিক কাউন্সিল। সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক, এটা লিখিত হবে, তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবের ওপর নয়, বরং ৪ শতাধিক সংস্কার প্রস্তাবের ওপর আলোচনা হওয়া উচিত ছিল। আর রাষ্ট্র সংস্কার আন্দোলন ১৫১টি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক মত দিয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমস্টেক সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে ঢাকার প্রস্তাবে এখনও দিল্লি কোনো উত্তর দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি নয়, কয়েকটি সমঝোতার স্মারক সইয়ের কথা রয়েছে। তিনি আরও বলেন, চীনের আন্তর্জাতিক ফোরাম ডিজিআইতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো জটিলতা দেখা যাচ্ছে না। তবে এ সফরেই এ সংক্রান্ত কোনো চুক্তি হবে কিনা তা এখনও নির্ধারিত হয়নি বলে জানান তিনি। কোনো উত্তর এসেছে কিনা প্রধান উপদেষ্টার সাথে? না কোনো উত্তর আসেনি। আমরা তো জানালাম মাত্র 2 দিন আগে। ঠিক আছে, কোনো ব্যাপারে আশা প্রকাশ করছেন? এই মুহূর্তে আর কিছু নাই আসলে। প্রধান উপদেষ্টা চীন সফরে কোনো চুক্তি সই হবে কিনা আর জিডিআইতে আমরা যুক্ত হব কিনা? না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর। কিছু এমওইউ হতে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ সম্পর্কে ওয়াকিবহাল ছিল ভারত। তবে এ বিষয়ে কিছুই করতে পারেনি তারা। শনিবার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে একথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, জয়শঙ্করের দাবি, খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না ভারত, কারণ শেখ হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাব ছিল না তাদের। তারা শেখ হাসিনাকে শুধু পরামর্শ দিতে পারতেন। এ সময় সার্কের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন জয়শঙ্কর। বলেন, সার্ক আলোচনার টেবিলের বাইরে নয়, এদিকে স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে সার্ককে পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দেন তিনি। বাংলাদেশ ছাড়াও এ সময় মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান প্রসঙ্গেও কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইলফলক হবে
প্রত্যাশা করেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়া ওয়েন। পরে তিনি রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বলেন, এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হচ্ছে, তাই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা তার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে সামনে রেখে কাজ চলছে। দুই দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ ও চীন কাজ করছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। আগামী 26 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের সফরে চীনে যাচ্ছেন। This year, 50th anniversary, so it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. It is something between China and Bangladesh. We want to make the good one and very benefit for China and Bangladesh. That is our purpose. সেনাবাহিনী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন, মনোবল ধরে রাখতে হবে সবাইকে। রোববার রাজধানীর সেনানিবাসের সেনা মালঞ্চে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ইফতারে যোগ দেন 2024 সালে গণ অভ্যুত্থানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত আহতদের সাথে ঘুরে ঘুরে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এ সময় তিনি তাদের মনোবল না হারানোর পরামর্শ দেন। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান। সংক্ষিপ্ত বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান 2024 সালের গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন। আমরা আজ পর্যন্ত 4200-এর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। ইফতারের পর জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হলো পবিত্র ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা। ঈদে ঘরমুখ মানুষের যাতায়াতের জন্য বিশেষ রেল সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ভোর 6টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ঈদের বিশেষ ট্রেন যাত্রা শুরু হয়। গত 14 মার্চ থেকে 20 মার্চ ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সারা দেশের সব স্টেশনে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিনা টিকিটে যাত্রা বন্ধ করতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, ট্রেনের ঈদ যাত্রার কি খবর আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন আমাদের। কাকলি চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 31 মার্চ অথবা 1 এপ্রিল বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু যারা অগ্রিম টিকিট কিনেছিলেন সেই আগাম ঈদ যাত্রা আজ থেকে শুরু হচ্ছে এবং কমলাপুর স্টেশনে এই মুহূর্তে যদি দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা কিন্তু অপেক্ষায় আছেন তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 6টা থেকে আগাম ঈদ যাত্রা শুরু হয়েছে। সকাল 6টা
6টায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস নামে ট্রেনটি ছেড়ে গিয়েছে। এরপর 6টা 15 মিনিটে পর্যটন এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটি ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে। তবে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে, বুড়িমারি এক্সপ্রেস নামের ট্রেনটি এখনও এখানে এসে পৌঁছায়নি। সেটি 8টা 30 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে রেলের যে সকল আন্তনগর ট্রেন রয়েছে তার সঙ্গে নতুন আরও 44টি কোচ যুক্ত হওয়ার কথা আমাদেরকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এর পাশাপাশি প্রতি বছর ঈদ আসলে 10 জোড়া করে যে ট্রেন থাকে সেখানে এবার 5 জোড়া বিশেষ ট্রেন অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও কিন্তু আমরা প্রবেশপথে যেটি দেখতে পেয়েছি, বিনা টিকিটে প্রবেশ ঠেকাতে কিন্তু টিটির যারা রয়েছেন অর্থাৎ টিকিট চেকিংয়ের দায়িত্বে তারা কিন্তু সবাইকে চেকিং করে প্রবেশ করাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আমাদেরকে রেল স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে র্যাব, পুলিশ, এনআরবি থেকে শুরু করে প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং যাতে স্বাচ্ছন্দ্যে এবার ঈদ যাত্রা করতে পারে রেলপথে যাত্রীরা, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। ধন্যবাদ দর্শক, জানছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর। মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করে নববর্ষ শোভাযাত্রা করা হতে পারে। এ বিষয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না ও আগে শুধুমাত্র বাঙালিদের উৎসব থাকলেও এবছর সব জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে স্মরণে রাখার মতো উদযাপন করা হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। দেশের মানুষের অন্যতম প্রধান উৎসব আর 4 দশক ধরে পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশই বলা যায় মঙ্গল শোভাযাত্রা। অসাম্প্রদায়িক চেতনাকে সঙ্গী করে সব বর্ণ আর ধর্মের মানুষকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয় এই শোভাযাত্রা। 2016 সালে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি মেলে ইউনেস্কোরও। শুরুটা হয়েছিল 1986 সালে, নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 1990 সাল থেকে পরিচিতি পায় মঙ্গল শোভাযাত্রা নামে। সেই নামে আবার পরিবর্তন আসতে পারে। সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরও বড় হয়েছে, আরও ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নেই। আগের যে কোনো বছরের তুলনায় এবার আলাদা ও ভিন্ন মাত্রার আয়োজন হবে, যা 14 এপ্রিল সবার চোখে পড়বে বলেও জানান তিনি। চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেশন। চাকমা, মারমা, গারো, তারপরে সাঁওতাল, যত রকমের জাতিগোষ্ঠী আছে তাদের যতখানি পার্টিসিপেশন আমরা করতে পারি সেটা করব সেন্ট্রাল শোভাযাত্রায়। এছাড়া তাদের ডিপ পকেটগুলো যেখানে আছে সেখানেও তাদের নিজেদের উদ্যোগে আলাদা অনুষ্ঠান হবে। অভ্যুত্থান পরবর্তী প্রথমবারের মতো নববর্ষ উদযাপনে বেশ কিছু পরিবর্তন থাকছে, নিশ্চিত করলেন বৈঠকে অংশ নেয়া অনেকেই। তারা ভিন্ন ভিন্ন নামে তারা উদযাপন করে, তাদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে আমরা একীভূত করেছি। ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় কথাও এখানে আলোচনা হয়েছে। আমরা একটা কঠিন সময়ে পুরো জাতি অতিক্রম করছে। এই সময় আমাদের ঐক্য ধরে রাখা খুব প্রয়োজন। রেওয়াজ চাচ্ছি, সম্মান করতে চাচ্ছি, ঐতিহ্যকে সম্মান করতে চাচ্ছি, তার পাশাপাশি যে পরিবর্তনটি হয়েছে তাকেও জায়গা দিতে চাচ্ছি। এবছর সন্ধ্যার মধ্যেই অনুষ্ঠান শেষ করার কোনো বাধ্যবাধকতা থাকছে না। নববর্ষের রাতে চীনা দূতাবাসের সহায়তায় সংসদ ভবন এলাকায় হবে ড্রোন শো, আর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রোজার মধ্যে হু হু করে বাড়ছে চালের দাম। কুষ্টিয়ার চালের মোকামে গেল এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজি প্রতি 3 থেকে 5 টাকা। ফলে চাল কিনতে হিমশিম অবস্থা ভোক্তাদের। মিলাররা বলছেন, ধানের দামের ঊর্ধ্বগতির কারণে বেড়েছে চালের দাম। বুড়ো ধান বাজারে না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার খাজানগর দেশের সবচেয়ে বড় চালের মোকাম, কিন্তু এ মোকামে সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। ক্রেতারা বলছেন, বাজারের সরু চাল বা মিনিকেট এক সপ্তাহ আগে 81 থেকে 82 টাকায় বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে 86 থেকে 90 টাকা কেজিতে। শুধু মিনিকেটই নয়, একই অবস্থা কাজললতা, স্বর্ণা, আঠাশ সহ অন্যান্য চালেরও।
ফলে চাল কিনতেই হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। গত মাসে যে চালের দাম যাচ্ছিল সে চালের কেজিতে 3-4 কেজি টাকা বেশি। সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর ব্যাপার। দুটো ডাল ভাত খাওয়ার মতো পরিস্থিতি সাধারণ মানুষের জন্য কষ্টের ব্যাপার হয়ে গেছে। এদিকে দাম বৃদ্ধির পেছনে মিল মালিকদের কারসাজি বলছে খুচরা ব্যবসায়ীরা। মিনিকেট চালটা ব্র্যান্ড কোম্পানি মিনিকেটগুলো প্রায় 82 টাকা করেই মার্কেটে বিক্রি হচ্ছে, আর নন ব্র্যান্ডের মিনিকেটগুলো 76 থেকে 78 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মিলে যদি মনিটর করে তাহলে আপনার একটু লাভজনক হবে, কারণ আমরা কিনি 2-4-50 বছর 100 বছর কিনি, আমরা 2-4-10 দিন ধরে নাই বেশি। তবে মিলাররা বলছে ধানের সংকট থাকায় চালের দাম বেড়েছে। বোরো ধান না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে বলেও শঙ্কা আছে। চাউল মিলগুলোরও প্রায় 50% উৎপাদন কমে গেছে। মিল মালিকদের কাছে ধানও নাই। 5% থেকে 10% ধান মানুষ বাজারে কিনছে। সেক্ষেত্রে চালের বাজার কমার তো কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তবে সরকারের দ্রুত সরু চাউল আমদানির ব্যাপারে ব্যাপক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। বাজার মনিটরিংয়ের জন্য আমাদের অসংখ্য চোখ আমাদের বাজারকে দেখছে। আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্ট, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ড। চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 9 এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটের মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত এই সামিটে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে তাদের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিডার চেয়ারম্যান বলেন, 7 এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সেখানে 50টি দেশ থেকে 500-র বেশি প্রতিনিধি অংশ নেবেন। বিখ্যাত ব্র্যান্ড ইন্ডিটেক্স, ডিপি ওয়ার্ল্ড, স্যামসাং, মেটা, উবার, টেলিনর এবং পাকিস্তানের দাউদ গ্রুপের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়া বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীরা বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার সুযোগ পাবেন। বিজনেস সামিটের প্রথম 2 দিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব দেশের বিনিয়োগকারীরা। এতে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, স্টার্টআপ। দর্শক, এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।